গত ৯.৫ বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল ২০৪১ সাল পর্যন্ত তার পরিবারের তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা। জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ, ১৪০০ মানুষকে হত্যা, ২৫ থেকে ৩৫,০০০ মানুষকে আহত করার যে মামলা, সেই মামলার দীর্ঘ সাক্ষ্য উপস্থাপন শেষে যুক্তিতর্ক পর্ব শুরু হয়েছিল। ৫ দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে প্রসিকিউশন পক্ষে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন আমরা শেষ করেছি। আজকে সমাপনী দিবসে যুক্তিতর্কের মধ্যে আমরা আইনগত যুক্তিগুলো তুলে ধরেছি। ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল বিভিন্ন রেগুলেশনস, কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এবং বাংলাদেশের লয়ের আলোকে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, এটা যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ছিল এবং আসামিরা তাদের জ্ঞাতসারে এই অপরাধগুলো করেছিলেন এবং কতটা নিষ্ঠুরভাবে গোটা রাষ্ট্রযন্ত্রকে ইনভলভ করে এই অপরাধগুলো সংগঠিত করা হয়েছিল, সেই বিষয়গুলো আমরা একটা একটা করে আদালতে তুলে ধরেছি। আন্তর্জাতিক আইনের নজিরগুলো তুলে ধরেছি। এই জাতীয় ট্রাইব্যুনালের যে সমস্ত জাজমেন্টগুলো আছে কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপারে, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার ব্যাপারে, ফর্মার যুগোস্লাভিয়ার দেশ আইসিটি আর রুয়ান্ডা ট্রাইব্যুনাল, আইসিসি, এগুলো বিভিন্ন আদালতের সিমিলার ডিসিশনগুলো তুলে ধরে দেখিয়েছি যে আমাদের এখানে সংগঠিত অপরাধগুলো ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তার কী পর্যায়ে আছে এবং সেগুলো ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হওয়ার ব্যাপারে সেগুলো যে কোয়ালিফাই করে সেগুলো তুলে ধরেছি। সবশেষে আমরা তুলে ধরেছি, আমরা আর্গুমেন্ট করেছি যে এই ৩ জন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা, যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল। কারণ গত ৯.৫ বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল ২০৪১ সাল পর্যন্ত তার পরিবারের তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা, যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা। জুলাই আগস্টে যখন কোটা বিরোধী আন্দোলন একটা যুক্তিসঙ্গত দাবিতে সংগঠিত হতে শুরু করলো, নিরস্ত্র কোনো রকমের হুমকি তৈরি করা ছাড়া একটা সিভিলিয়ান মুভমেন্ট, সেইটাকে দমন করার জন্য রাষ্ট্রের সকল রিসোর্স ব্যবহার করে, অর্থাৎ সকল পুলিশ বাহিনীর সকল সদস্য, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা এবং কখনো কখনো সীমিত পরিসরে আর্মিকেও ডিপ্লয় করা হয়েছিল, যদিও সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞের সাথে সামিল হয়নি। এর সাথে হেলিকপ্টার, ড্রোন, এপিসি, লেথাল ওয়েপন, মারণাস্ত্র ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে ১৪০০ মানুষকে হত্যা করলো, হাজার হাজার মানুষকে আহত করলো। এই যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি, এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা। এটার পলিটিক্যাল টার্গেট ছিল সেটা। এবং কমান্ড স্ট্রাকচারের শীর্ষে বসে শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন, যেটা তার কথোপকথন, টেলিফোনিক নির্দেশ, ফজলে নূর তাপসের সাথে তার টেলিফোন কনভারসেশন, মাকসুদ কামালের সাথে তার টেলিফোন কনভারসেশন, হাসানুল হক ইনুর সাথে তার টেলিফোন কনভারসেশন, কর্নেল রাজীবের সাথে তার টেলিফোন কনভারসেশন, এগুলোর মধ্য দিয়ে তিনি তার জিঘাংসা মনোবৃত্তি ক্লিয়ারলি বলেছেন যে এই ছাত্রদেরকে তারা যেহেতু রাজাকার হতে চেয়েছে, অর্থাৎ এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে, তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো। তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারদের মতো ফাঁসি দেব। তারপর বলেছে ইংল্যান্ডে ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে, আমি এদেরকে হত্যা করব। এরপরে লেথাল ওয়েপন ব্যবহার করে তাদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা, অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া হলো। বম্বিং করার কথা বলা হলো, প্যারাট্রুপার নামানোর কথা বলা হলো। হসপিটালে গিয়ে তিনি বললেন এদের আহতদেরকে চিকিৎসা যেন না দেওয়া হয়, তাদেরকে অন্য জায়গায় যাতে রিলিজ নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে না পারে, এখানে ধুকে ধুকে মারা যায়, সে ব্যাপারে যে নির্দেশনা দেয়া, যেটা আমরা শুরুতেও বলেছিলাম, সাক্ষীদের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তার এই জিঘাংসার মনোবৃত্তি এবং তার পেছনের যে চরিত্র, সেগুলো তুলে ধরেছি। ঘটনা ঘটার পরে বাংলাদেশ থেকে অপরাধ সংগঠনের পরে পালিয়ে যাওয়ার পরেও ভারত থেকে তিনি ক্রমাগত এই আন্দোলনকারীদেরকে তিনি হত্যার হুমকি দিয়েছেন। যারা বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন তাদেরকে নির্মূল করার কথা বলেছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন। বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ড, এতগুলো মানুষ মেরে মানবতা বিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। তিনি একজন হার্ড নাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন,
তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে।